আজকে আলোচনা করব যারা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে সেই রাষ্ট্রবিজ্ঞান বইয়ের যে 10টি অধ্যায় আছে সেই কোন অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আসতে পারে তার একটা সম্ভাব্য সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন স্ক্রিনে দেখো। তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে। তাহলে মনে রাখবে যে উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে কিন্তু এই ওয়ার্স চুক্তি গঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে। তাহলে উত্তর হচ্ছে বার্নার্ড বারুচ। ঠিক আছে, বার্নার্ড বারুচ সর্বপ্রথম এই ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেন। তারপরে কোশ্চেন দেখো যে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কবে। তাহলে উত্তর হচ্ছে 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে এই মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়। তারপরে কোশ্চেন দেখো যে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম। তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। তারপরে কোশ্চেন দেখো যে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। তাহলে উত্তর হচ্ছে 1991 সালে। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, অর্থাৎ এই সময় সোভিয়েত ইউনিয়ন 15টি দেশে, ঠিক আছে, 15টি দেশে টুকরো টুকরো হয়ে যায়, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গেই 1991 সালে ঠান্ডা লড়াইয়েরও অবসান হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। তার উত্তর হচ্ছে ঠান্ডা লড়াইয়ে। প্রক্সি যুদ্ধ কথার অর্থ কি? এই যে প্রক্সি যুদ্ধ, তার এই কথার অর্থ হচ্ছে যে দুটি দেশ সামনাসামনি অর্থাৎ সরাসরি লড়াই না করে আর কি যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে দূরে থেকেই। ঠিক আছে, তাহলে এটা ঠান্ডা লড়াইয়ে দেখা যায়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন তারা দুজন সরাসরি কিন্তু সামনাসামনি লড়াই করেনি, কিন্তু দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তারপরে কোশ্চেন দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে। তাহলে উত্তর হচ্ছে 1939 সালে। মনে রাখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে আর শেষ হয় কবে? শেষ হয় কিন্তু 1945 সালে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে। তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই ন্যাটো গঠিত হয়। ন্যাটো এর ফুল ফর্মটা বলে রাখি যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে SALT-1 সল্ট 1 স্বাক্ষরিত হয় কবে বা কত সালে। তাহলে উত্তর হচ্ছে 1972 সালে। ঠিক আছে, তোমাদের এই SALT এর পুরো নামও এসে যায়, তোমরা মনে রাখবে যে এই SALT এর পুরো নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। ঠিক আছে, এর কিন্তু দুটি এগ্রিমেন্ট সাইন করা হয়, USA এবং আর কি সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু এই সল্ট 1 আর সল্ট 2 এই দুটি চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। এই সল্ট 1 তো স্বাক্ষরিত হয় তোমাদের এখন বললাম যে 1972 সালে, কিন্তু সল্ট 2 স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক 2 স্বাক্ষরিত হয় মনে রাখবে যে 1979 সালে। ঠিক আছে, পরে আবার এই কোশ্চেনটি আসবে, তখন আলোচনা করব। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তাহলে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে। ঠিক আছে, তাহলে ভারত আর চীনের মধ্যে এই পঞ্চশীল চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে। তাহলে মনে রাখবে যে ভারত আর চীনের মধ্যে যে পঞ্চশীল চুক্তি হয় সেটা স্বাক্ষরিত হয় 1954 সালে। তারপরে কোশ্চেন দেখো যে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে। তাহলে উত্তর হচ্ছে 1961 সালে। 1961 সালে কিন্তু বেলগ্রেড সম্মেলন হয়। তাহলে এই বেলগ্রেড সম্মেলনটা কি? এই সম্মেলনটা হয় হচ্ছে প্রথম যে জোট নিরপেক্ষ আন্দোলন হয়, সেই জোট নিরপেক্ষ আন্দোলনের যে প্রথম সম্মেলন সেটি হচ্ছে বেলগ্রেডে হয়। এখন বেলগ্রেড জায়গাটা কোথায় আছে মনে রাখবে যে বেলগ্রেড জায়গাটা আগে ছিল যুগোস্লাভিয়া নামে একটা দেশ ছিল। ঠিক আছে, আগে যুগোস্লাভিয়া নামে একটা দেশ ছিল আর সেই দেশের রাজধানীর নাম ছিল হচ্ছে বেলগ্রেড, কিন্তু বর্তমানে কিন্তু সেই যুগোস্লাভিয়া দেশটি এখন নেই। ঠিক আছে, আগে ছিল, তখন তার রাজধানীর নাম ছিল এই বেলগ্রেড 1961 সালে। তখন সেখানে কিন্তু আর কি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেটাই এখানে বলা হয়েছে যে বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, তার উত্তর হচ্ছে 1961 সালে। তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, তার উত্তর হচ্ছে হস্তক্ষেপ না করা। তাহলে একটা দেশ অন্য একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করবে না, অর্থাৎ ইন্টারফেয়ারেন্স করবে না। ঠিক আছে, এটা একটা জোট নিরপেক্ষ আন্দোলনের অপরিহার্য নীতি। তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন। তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরুর মাথায়, অর্থাৎ ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার মস্তিষ্কেই কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে আইডিয়াটা কিন্তু এসেছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়। তার উত্তর হচ্ছে বেলগ্রেডে। একটু আগেই বললাম যে 1961 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটা কোথায়? সেটা হয় বেলগ্রেড।
আর বেলগ্রেড কোথায় ছিল? বেলগ্রেড ছিল আগে যে যুগোস্লাভিয়া একটা দেশ ছিল, সেই যুগোস্লাভিয়ার রাজধানী ছিল এই বেলগ্রেড। ঠিক আছে, মনে রাখবে এটা। তারপরে কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম প্রয়াস হিসেবে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1955 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নীতি কি? তাহলে উত্তর হচ্ছে সামরিক শিবিরে যোগ না দেওয়া। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছে কোনো একটা জোটে অংশগ্রহণ না করা, ঠিক আছে, যে একটা সামরিক শিবির সেখানে যোগ না দেওয়া। তারপরে কোশ্চেন দেখো যে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো? তাহলে উত্তর হচ্ছে আমেরিকা। তাহলে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ মানে এখানে এক মেরুকেন্দ্রিক এই কথাটার মানে হচ্ছে যে যখন ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, অর্থাৎ 1991 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। আর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার আগে অর্থাৎ 1991 সালের আগে কিন্তু ঠান্ডা যুদ্ধ চলছিল, অর্থাৎ বিশ্বের মধ্যে দুটি জোট ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশ এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ। তাহলে এই দুটি দেশের মধ্যে কিন্তু কার শক্তি কতটা বেশি তা আর কি প্রদর্শন করতো তারা, ঠিক আছে। কিন্তু যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন আর কি আর্থিক সংকটের মুখে পড়ে, তখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, অর্থাৎ টোটাল 15টি দেশের টুকরো টুকরো হয়ে যায়। তখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের আর কোনো ক্ষমতা থাকে না, শক্তি বেশি থাকে না। তখন আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু একটি মাত্র বিশ্বের মধ্যে শক্তিশালী দেশ আর কি হয়ে ওঠে। তাহলে সেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃথিবীতে যে তার যে প্রভাবটা, সেটাই হচ্ছে এখানে এক মেরুকেন্দ্রিক, ঠিক আছে, যে এক মেরুতে পরিণত হয়েছিল 1991 সালের পরে। তারপরে কোশ্চেন দেখো যে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে? তার উত্তর হচ্ছে ফ্রিডম্যান। ফ্রিডম্যান বলেছেন যে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল। তারপরে কোশ্চেন দেখো যে সল্ট 2 স্বাক্ষরিত হয় কত সালে? তাহলে একটু বলেছিলাম যে সল্ট 2 অর্থাৎ সল্টের দুটি এগ্রিমেন্ট হয়, একটা হচ্ছে সল্ট 1 1972 সালে আর সল্ট 2 1979 সালে। তাহলে এটার উত্তর হচ্ছে, তাহলে এটার উত্তর হচ্ছে 1979 সাল, ঠিক আছে। সল্ট এর পুরো নামটা আবার বলে দিচ্ছি যে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে দাদাত শব্দের অর্থ হলো? তাহলে উত্তর হচ্ছে পুরানো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো গ্লাসনস্ট ও পেরেস্ট্রোইকা নীতি দুটির প্রবক্তা হলেন কে? তাহলে উত্তর হচ্ছে গর্বাচেভ, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়নের যে নেতা, ঠিক আছে, তিনি ছিলেন হচ্ছে গর্বাচেভ। তাহলে তিনি কিন্তু এই দুটি নীতির প্রবক্তা, গ্লাসনস্ট আর পেরেস্ট্রোইকা, ঠিক আছে। তাহলে আশা করছি তোমাদের এই 22টি কোশ্চেনের মধ্যেই কিন্তু পরীক্ষায় কমন পড়ে যাবে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে, ঠিক আছে। যে পররাষ্ট্র নীতির অন্যতম একটি নির্ধারক হলো? তাহলে উত্তর হচ্ছে সামরিক শক্তি। তাহলে পররাষ্ট্র নীতির একটি অন্যতম নির্ধারক হলো সামরিক শক্তি। তারপরে কোশ্চেন দেখো যে সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে উত্তর হচ্ছে যে সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। তারপরে কোশ্চেন দেখো যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে উত্তর হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। তাহলে সেই নেপালের রাজধানীতেই কিন্তু এই সার্কের সদর দপ্তর অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? তাহলে উত্তর হচ্ছে ঢাকায়। বাংলাদেশের যে রাজধানী ঢাকা, সেখানে কিন্তু এই সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমান সার্কের সদস্য দেশের সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে 8। বর্তমানে যে সার্ক সংগঠনটি আছে সেখানের মধ্যে টোটাল 8টি দেশ কিন্তু আছে। তারপরে কোশ্চেন দেখো যে সার্ক গঠিত হয়েছে? তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। তাহলে সার্ক এই কথাটার ফুল ফর্ম হচ্ছে, তোমরা মনে রাখবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে এখানে সাউথ এশিয়ান অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলি তাদেরকে নিয়েই কিন্তু এই সার্ক সংগঠনটি গঠিত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে সংক্ষেপে কি বলা হয়? তাহলে উত্তর হচ্ছে সার্ক। তাহলে এই যে একটু আগে বললাম যে সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই কথাটার বাংলা মানেই হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তাহলে এর যে সংক্ষিপ্ত নাম তাকে বলা হয় সার্ক, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? তাহলে উত্তর হচ্ছে আফগানিস্তান। যখন সার্ক আর কি গঠিত হয়েছিল তখন কিন্তু টোটাল 60টি দেশ ছিল, কিন্তু 2007 সালে কিন্তু এই আফগানিস্তান দেশটি কিন্তু যোগদান করে এই সার্কে। এখন বর্তমানে 8টি দেশ আছে এই সার্কে, ঠিক আছে। তাহলে নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর হচ্ছে আফগানিস্তান। তারপরে কোশ্চেন দেখো যে সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 2004 সালে। তাহলে 2004 সালে এই সাফটা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। তারপরে কোশ্চেন দেখো
যে 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? তাহলে উত্তর হচ্ছে 2007 সালে, মনে রাখবে, ঠিক আছে? তাহলে 2007 সালে এই 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরে কোশ্চেন চলে যাই, যে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়, কে বলেছেন? তাহলে উত্তর হচ্ছে জে ফ্রাঙ্কেল। জে ফ্রাঙ্কেলের মতে যে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়। তাহলে এই ছিল আজকের সাজেশন তোমাদের তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি অর্থাৎ বিদেশ নীতি, এই অধ্যায় থেকে। তাহলে প্রথম কোশ্চেন দেখো, যে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? তাহলে উত্তর হচ্ছে সুম্যান। সুম্যান বলেছেন যে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন। দ্বিতীয় কোশ্চেন দেখো, যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? তাহলে উত্তর হচ্ছে 1/3 সদস্য। প্রত্যেক বছর 1/3 সদস্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে কিন্তু আর কি অবসর নেন, ঠিক আছে? পরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কত? তাহলে উত্তর হচ্ছে 5। তোমরা জানো যে নিরাপত্তা পরিষদ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের আরেকটি বিভাগ, আর এই নিরাপত্তা পরিষদে কিন্তু টোটাল 15টি সদস্য রাষ্ট্র আছে, আর সেই 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। তাহলে যেই 5টি স্থায়ী সদস্য আছে সেই দেশগুলির নাম হচ্ছে, বলে দিচ্ছি, যে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, ঠিক আছে? এই কয়েকটি দেশ হচ্ছে স্থায়ী সদস্য। তারপরে কোশ্চেন দেখো, যে জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন? তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা। বর্তমানে যে জাতিপুঞ্জের মহাসচিব আছেন তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেজ। তাহলে তিনি যে নির্বাচিত হয়েছেন কিভাবে? তাহলে তিনি নির্বাচিত হয়েছিলেন যে নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 1945 সালে। এই 1945 সালে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো, যে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 1950 সালে। 1950 সালে কিন্তু এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাব এই সাধারণ সভায় কিন্তু গৃহীত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, যে আন্তর্জাতিক আদালতের বিচারকদের কার্যকাল কত বছর? তাহলে উত্তর হচ্ছে 9 বছর। আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে যে বিচারকরা আছে তাদের কিন্তু কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর করে, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর? তাহলে উত্তর হচ্ছে 2 বছর করে। নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য থাকে, অর্থাৎ নিরাপত্তা পরিষদে টোটাল 15টি সদস্য দেশ আছে, আর 15টি সদস্য দেশের মধ্যে 5টি দেশ হচ্ছে স্থায়ী আর 10টি দেশ হচ্ছে অস্থায়ী। তাহলে এই যে 10টি অস্থায়ী দেশ তারা 2 বছরের জন্য কিন্তু আর কি এখানে নিরাপত্তা পরিষদের সদস্য হন। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি? তাহলে উত্তর হচ্ছে 111টি। 111টি নীতি আছে এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদে, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ, ঠিক আছে? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম। তাহলে সেখানে টোটাল 111টি নীতি আছে। তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো কত? তাহলে উত্তর হচ্ছে 15। একটু আগেই বললাম যে নিরাপত্তা পরিষদে টোটাল 15টি সদস্য দেশ আছে, আর 15টির মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য দেশ আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। তারপরে কোশ্চেন দেখো, যে ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন, ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, অর্থাৎ এই সম্মিলিত জাতিপুঞ্জকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তাহলে এর যে প্রথম মহাসচিব ছিলেন তার নাম হচ্ছে, মনে রাখবে, যে ট্রিগভি লি। ট্রিগভি লি ছিলেন ইউএনও এর প্রথম মহাসচিব। তারপরে কোশ্চেন দেখো, যে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 193। বর্তমানে যে সাধারণ সভা আছে সম্মিলিত জাতিপুঞ্জের একটা বিভাগ হচ্ছে এই সাধারণ সভা। তাহলে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জে যতগুলি দেশ আছে তারা সকলেই কিন্তু সাধারণ সভার আর কি সদস্য সংখ্যা। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জে টোটাল 193টি দেশ আছে, আর সেই 193টি দেশেই কিন্তু সাধারণ সভার সদস্য, ঠিক আছে? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা যত, সাধারণ সভার সদস্য সংখ্যা একই, ঠিক আছে? তাহলে বর্তমানে 193টি দেশ আছে এই সম্মিলিত জাতিপুঞ্জে, এবং সাধারণ সভাতেও এই 193টি দেশই আছে। তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? তাহলে উত্তর হচ্ছে স্থায়ী সদস্যরা। স্থায়ী সদস্যরা অর্থাৎ নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, তারা কিন্তু এই ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে এখানে ভেটো ক্ষমতা কি?
যে কোনো একটা যদি প্রস্তাব গৃহীত হয় নিরাপত্তা পরিষদে, তাহলে সেই 5টি দেশ কী করতে পারে, যে সেইটাকে বাতিল করে দিতে পারে, নাকচ করে দিতে পারে, সেটাই তাদের ভেটো ক্ষমতা। ঠিক আছে, তাহলে স্থায়ী সদস্যদের কাছে কিন্তু এই ভেটো ক্ষমতা আছে। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, তাহলে উত্তর হচ্ছে জাতিসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার আগে কিন্তু আরেকটি সংস্থা গঠিত হয়েছিল, যার নাম ছিল জাতিসংঘ। ঠিক আছে, জাতিসংঘ গঠিত হয় 1920 সালে। এই লিগ অব নেশন অর্থাৎ জাতিসংঘ গঠিত হয়েছিল কেন, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়। কিন্তু এই জাতিসংঘ কি করতে পারেনি, যে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কিন্তু থামাতে পারেনি, অর্থাৎ আটকাতে পারেনি। কারণ 1939 সাল থেকে 1945 সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। তারপরে যেহেতু এই জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি, তার জন্য এই জাতিসংঘ বিলুপ্তি হয়ে যায়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমানে যেই সংস্থাটি গঠিত হয় সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। এই সম্মিলিত জাতিপুঞ্জ এর জন্যই গঠিত হয় যাতে বিশ্বের মধ্যে আবার একটা তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। ঠিক আছে, যাতে বিশ্বের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ঠিক আছে, তাহলে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, তার পূর্ববর্তী সংস্থাটির নাম ছিল এই জাতিসংঘ, আর বর্তমানে কিন্তু এটি নেই। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যাত্রা শুরু হয়েছিল, তাহলে উত্তর হচ্ছে 50টি দেশ। যখন 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু টোটাল এই সম্মিলিত জাতিপুঞ্জে টোটাল 50টি দেশ ছিল। পরে আস্তে আস্তে সংখ্যা বাড়তে বাড়তে এই সম্মিলিত জাতিপুঞ্জে বর্তমানে 193টি দেশ হয়েছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা। তাহলে এই যে সাধারণ সভা, এটাকে কিন্তু ওয়ার্ল্ড পার্লামেন্ট অর্থাৎ বিশ্ব আইনসভা বলা হয়। তাহলে বিশ্ব আইনসভা বলুক, আর ওয়ার্ল্ড পার্লামেন্ট বলুক, আর অর্ধ আইনসভা বলুক, তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা। তারপরে কোশ্চেন দেখো, যে আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 15। আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে কিন্তু টোটাল 15 জন বিচারপতি থাকে। ঠিক আছে, 15 জনের বেশিও না কমও না। তাহলে সেখানে যে 15 জন বিচারপতি আছে, তাদের কার্যকাল কত বছর, একটু আগে বলেছিলাম। তাহলে তাদের 15 জনেরই কার্যকাল হচ্ছে 9 বছর করে। তারা একবার যদি আন্তর্জাতিক আদালতের বিচারক হয়ে যান, তাহলে 9 বছর পর্যন্ত তারা কাজ করেন। তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 5। নিরাপত্তা পরিষদে টোটাল 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে। তারপরে কোশ্চেন দেখো, যে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল, তাহলে উত্তর হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলনে। জাতিপুঞ্জের যে সনদ অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান, তার নাম হচ্ছে সনদ। তাহলে সেই সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। তারপরে কোশ্চেন দেখো, যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 3টি। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা 3টি। সেই 3টি বিচারের এলাকা কি কি, তাহলে উত্তর হচ্ছে স্বেচ্ছাধীন এখতিয়ার, আবশ্যিক এখতিয়ার, আর পরামর্শমূলক এখতিয়ার। এই 3টি কিন্তু আন্তর্জাতিক আদালতের অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা। তারপরে লাস্ট কোশ্চেন আজকের, যে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। এই যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে, যখন 1945 সালে গঠিত হয় অর্থাৎ প্রতিষ্ঠিত হয়, তখন 50টি দেশ ছিল। তারপরে আস্তে আস্তে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে সদস্য দেশের সংখ্যা বাড়তে থাকে, আর বাড়তে বাড়তে 193টি দেশ কিন্তু বর্তমানে আছে 2024 সালে। তাহলে এই যে 193তম দেশ, অর্থাৎ সবার শেষে যেই দেশটি যোগদান করে এই সম্মিলিত জাতিপুঞ্জে, সেই দেশটির নাম হচ্ছে দক্ষিণ সুদান। ঠিক আছে, আফ্রিকার একটা দেশ, সেটার নাম হচ্ছে দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান হচ্ছে 193তম দেশ সম্মিলিত জাতিপুঞ্জে। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো, যে আমলাতন্ত্রের প্রধান কাজ হলো, তার উত্তর হচ্ছে সরকারের নীতি রূপায়ণ। আমলাতন্ত্রের কাজ কি, যে সরকারের নীতি রূপায়ণ। নেক্সট কোশ্চেন দেখো, যে মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের ড্যাশ প্রধান, তাহলে উত্তর হচ্ছে প্রকৃত প্রধান। ঠিক আছে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যে যুক্তরাষ্ট্র আছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিন্তু সেই রাষ্ট্রের প্রকৃত প্রধান, অর্থাৎ প্রকৃত ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই কিন্তু আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে রাজা বা রানী। প্রকৃত ক্ষমতা কিন্তু রাজা রানীর হাতে নেই, প্রকৃত ক্ষমতা ব্রিটেনের প্রধানমন্ত্রী যে আছে না, তার হাতে আছে। তাহলে রাজা বা রানী হচ্ছে শুধুমাত্র নিয়মতান্ত্রিক শাসক। নেক্সট কোশ্চেন দেখো, যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, তাহলে উত্তর হচ্ছে চীন। চীন এমন একটি রাষ্ট্র অর্থাৎ দেশ, যেই রাষ্ট্রের এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। কিন্তু ভারত যে রাষ্ট্র, আমরা যেই দেশে থাকি, এই দেশে কিন্তু আইনসভার 2টি কক্ষ, একটা লোকসভা, একটা রাজ্যসভা। নেক্সট কোশ্চেন দেখো,
যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, তাহলে উত্তর হচ্ছে ব্রাইস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম, তাহলে উত্তর হচ্ছে লর্ড সভা। যেমন আমাদের ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, আর সেই পার্লামেন্টের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, ঠিক তেমনই ব্রিটিশেরও আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, ভারতেরও আইনসভার নাম পার্লামেন্ট, আবার ব্রিটিশেরও কিন্তু আইনসভার নাম কিন্তু পার্লামেন্ট, নামটা মনে রাখবে সেম। কিন্তু ব্রিটিশের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের উচ্চকক্ষ হচ্ছে লর্ড সভা। ঠিক আছে, আর আমাদের ভারতের যে আইনসভা পার্লামেন্ট, তার উচ্চকক্ষ কিন্তু রাজ্যসভা। নেক্সট কোশ্চেন দেখো, যে ড্যাশকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়, তাহলে উত্তর হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, তাহলে উত্তর হচ্ছে ল্যাস্কি। তারপরে কোশ্চেন দেখো, যে ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম, উত্তর হচ্ছে কমন্স সভা। একটু আগে আলোচনা করলাম যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হচ্ছে লর্ড সভা, আর নিম্ন কক্ষ হচ্ছে কমন্স সভা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি, তাহলে উত্তর হচ্ছে সিনেট। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আর কি আইনসভা যা আছে, সেই আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। নেক্সট কোশ্চেন দেখো, যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম কি, তাহলে উত্তর হচ্ছে জনপ্রতিনিধি সভা। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। যেমন ভারতের আইনসভা পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভা, আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা, ঠিক তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষ হচ্ছে সেনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। নেক্সট কোশ্চেন দেখো, যে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়, তাহলে উত্তর হচ্ছে ইংল্যান্ডে বা ব্রিটেনে। উত্তরাধিকার অর্থাৎ ঠাকুরদা একবার শাসক হলেন, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এভাবে আর কি বংশ পরম্পরায়, ঠিক আছে, বংশানুক্রমিক কিন্তু আর কি শাসক যে হয়, সেটাই হচ্ছে উত্তরাধিকার সূত্রে। সেটা কিন্তু ইংল্যান্ডে বা ব্রিটেনে দেখা যায়। ইংল্যান্ডের যে রাজা বা রানী, তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু হয়ে থাকেন শাসক। নেক্সট কোশ্চেন দেখো, যে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, বলেছেন কে, এর উত্তর হচ্ছে ব্রাইস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, স্পিরিট অফ দি লজ গ্রন্থটির রচয়িতাকে, তার উত্তর হচ্ছে মন্তেস্কু। মন্তেস্কু এই গ্রন্থটি লিখেছেন, মনে রাখবে নামটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পিরিট অফ দি লজ। নেক্সট কোশ্চেন দেখো, যে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, বলেছেন কে, তাহলে উত্তর হচ্ছে লর্ড অ্যাক্টন। লর্ড অ্যাক্টন বলেছেন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। নেক্সট কোশ্চেন দেখো, যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কি, তার উত্তর হচ্ছে কংগ্রেস। যেমন ভারতের যে আইনসভা, তার নাম পার্লামেন্ট, আর সেই পার্লামেন্টের দুটি কক্ষ, একটা লোকসভা, একটা রাজ্যসভা, ঠিক তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, আর সেই কংগ্রেসের দুটি কক্ষ, একটা হচ্ছে সিনেট যেটা উচ্চকক্ষ, আর একটা হচ্ছে জনপ্রতিনিধি সভা, এটা হচ্ছে নিম্নকক্ষ। নেক্সট কোশ্চেন দেখো, যে একক পরিচালকের একটি উদাহরণ হলো, তাহলে উত্তর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে আমলাতন্ত্র হলো, তাহলে উত্তর হচ্ছে স্থায়ী শাসন। ঠিক আছে, আমলাতন্ত্র কিন্তু স্থায়ী হয়, অস্থায়ী না। নেক্সট কোশ্চেন দেখো, যে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, তাহলে উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখো, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির অস্তিত্ব রয়েছে, তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট কোশ্চেন দেখো, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে, তাহলে উত্তর হচ্ছে মন্তেস্কু। ঠিক আছে, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে, তাহলে উত্তর হচ্ছে মন্তেস্কু। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি। যে দেখো, সরকারের কিন্তু তিনটা বিভাগ আছে। সেই সরকারের তিনটা বিভাগ কি কি, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ। তাহলে এই যে সরকারের তিনটি বিভাগ, এই তিনটি বিভাগ স্বতন্ত্রভাবে, ঠিক আছে, একে অপরের কাজে হস্তক্ষেপ না করে যখন তারা কার্যনির্বাহ করবে, সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। বোঝা গেল, সরকারের তিনটি বিভাগ, সেই তিনটি বিভাগ আর কি স্বতন্ত্র, আলাদাভাবে কেউ কারো কাজে কিন্তু হস্তক্ষেপ করবে না, এটাই কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বোঝায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এর যে মুখ্য প্রবক্তা, এটা হচ্ছে মন্তেস্কু। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রকৃত শাসকের উদাহরণ হলো, তাহলে উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। প্রকৃত শাসক হয় আর নাম সর্বস্ব শাসক হয়। ঠিক আছে, প্রকৃত শাসক হচ্ছে সেই শাসক যেই দেশের শাসকের হাতে প্রকৃত ক্ষমতা, ঠিক আছে, প্রকৃত ক্ষমতা দেওয়া হয় আর কি প্রশাসন চালানোর জন্য সেই দেশের। আর নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক হচ্ছে সেই শাসক যিনি আর কি নামেই প্রধান শাসক, কিন্তু প্রকৃত ক্ষমতা তার হাতে দেওয়া হয়নি। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন দেখো, যে নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো, তাহলে উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসকের উদাহরণ, অর্থাৎ নামেই তিনি আর কি রাষ্ট্রের প্রধান, কিন্তু তার হাতে কিন্তু অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির হাতে কিন্তু প্রকৃত ক্ষমতা প্রদান করা হয়নি। ভারতের যে শাসন কার্য পরিচালনার জন্য প্রকৃত ক্ষমতা প্রদান করা হয়েছে কার কাছে? প্রধানমন্ত্রী এবং তার যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, ঠিক আছে, প্রাইম মিনিস্টার এবং যে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার আছে, তাদের হাতে কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ, তার উত্তর হচ্ছে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়? যে সরকারের যে তিনটি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই তিনটি বিভাগ একে অপরের কাজে হস্তক্ষেপ না করে তারা স্বতন্ত্রভাবে নিজ নিজ কাজ কিন্তু অর্থাৎ দায়িত্ব পালন করবে, এটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এই আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, ঠিক আছে, বিচার বিভাগ আর কি স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু আইন বিভাগ এবং শাসন বিভাগ এর মধ্যে কিন্তু একটা আর কি সমন্বয় সাধন থাকতে হবে। একে অপরের যদি সাহায্য ছাড়া কিন্তু একটা দেশ চালানো খুবই কঠিন হয়ে পড়বে। এর জন্যই কিন্তু পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়। নেক্সট কোশ্চেন দেখো, যে চীনের আইনসভাকে বলা হয়, তাহলে উত্তর হচ্ছে গণকংগ্রেস। যেমন ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ, ঠিক আছে, ভারতের আইনসভাকে কিন্তু বাংলাতে সংসদ বলে, ইংরেজিতে পার্লামেন্ট বলে। তারপরে ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন বা ইংল্যান্ড এর যে আইনসভা, এর নামও কিন্তু পার্লামেন্ট। আর যে মার্কিন যুক্তরাষ্ট্র, এই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, মনে থাকবে। আর যে এখানে চীনের আইনসভার নাম হচ্ছে গণকংগ্রেস। নেক্সট কোশ্চেন দেখো, যে সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে, তাহলে উত্তর হচ্ছে আমেরিকায়। আমেরিকার বিচার বিভাগ কিন্তু সব থেকে শক্তিশালী। নেক্সট কোশ্চেন দেখো, যে আইনসভার জননী বলা হয়, তাহলে উত্তর হচ্ছে ইংল্যান্ডের পার্লামেন্টকে। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। তাহলে তোমাদের 6 নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ, এখান থেকে এই সাজেশনগুলি দিলাম। তাহলে প্রথম কোশ্চেন দেখো, যে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন, তাহলে উত্তর হচ্ছে 352 নং ধারা অনুযায়ী। তারপরে কোশ্চেন দেখো, যে রাষ্ট্রপতি রাজ্যে জরুরি অবস্থা জারি করতে পারেন, তাহলে উত্তর হচ্ছে 356 নং ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন দেখো, যে রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন, তাহলে উত্তর হচ্ছে 360 নং ধারা অনুযায়ী। ঠিক আছে, তাহলে ভারতের রাষ্ট্রপতি কিন্তু মোট 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। 352 নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, 356 নং ধারা অনুযায়ী রাজ্যের জরুরি অবস্থা, আর 360 নং ধারা অনুযায়ী আর্থিক অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু ভারতের নিয়মতান্ত্রিক শাসক, অর্থাৎ তিনি নামেই আর কি প্রধান শাসক ভারতের, কিন্তু তার কাছে কিন্তু প্রকৃত ক্ষমতা নেই। প্রকৃত ক্ষমতা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর কাছে আছে, তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। যে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হন? যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভার নির্বাচন হয়, আর সেই লোকসভা নির্বাচনে যে সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের যে নেতা থাকে, তাকেই রাষ্ট্রপতি কিন্তু আর কি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃত শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, তাহলে উত্তর হচ্ছে 3 ধরনের। একটু আগেই আলোচনা করলাম যে রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা 352 নং আর্টিকেলের দ্বারা, তারপরে রাজ্যের জরুরি অবস্থা 356 নং ধারা অনুযায়ী, আর আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা যেটা 360 নং ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। তারপরে কোশ্চেন দেখো, যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সদস্যরা থাকে তারা রাষ্ট্রপতির দ্বারা কিন্তু আর কি নিযুক্ত হন। তারপরে কোশ্চেন দেখো, যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন, উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, তাহলে উত্তর হচ্ছে রাধাকৃষ্ণন। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তাহলে উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে কোশ্চেন দেখো, যে রাষ্ট্রপতি ও
ও উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, তাহলে উত্তর হচ্ছে 5 বছর। 5 বছর কিন্তু কার্যকালের মেয়াদ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যে রাষ্ট্রপতির শাসন সর্বাধিক ড্যাশ বছর স্থায়ী হতে পারে, তাহলে উত্তর হচ্ছে 3 বছর। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে উত্তর হচ্ছে পরোক্ষভাবে। অর্থাৎ রাষ্ট্রপতি যে নির্বাচিত হন সেটা ইনডাইরেক্ট ইলেকশন হয়, ডাইরেক্ট হয় না, ঠিক আছে। ভারতের যে সাধারণ জনগণ আছে তারা কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন না। ভারতের সাধারণ জনগণের হয়ে এমপি যে আছে এবং যে এমএলএ আছে তারা কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোন ধারায়, তাহলে উত্তর হচ্ছে 61 নং ধারায়, ঠিক আছে। 61 নং ধারায় কি আছে, যে ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা কিন্তু রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। তারপরে কোশ্চেন দেখো, যে উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতে এখন পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে, তাহলে উত্তর হচ্ছে 3 বার। ভারতে এখন পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা কিন্তু 3 বার জারি করা হয়েছে। সেই 3 বার কবে কবে আমি বলে দিচ্ছি, যে সবার প্রথমে ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল যখন 1962 সালে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়, তাহলে 1962 সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়। তারপরে 1971 সালে দ্বিতীয়বার ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষিত হয় ভারতে, যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, ঠিক আছে। আর তারপরে 1975 সালে তৃতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়, এটা একটা ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য, ঠিক আছে। তাহলে এই 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়, 1962, 1971 আর 1975। তারপরে কোশ্চেন দেখো, যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন, তাহলে উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি। তাহলে কোনো কারণবশত যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকেন তাহলে তার দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখো, যে অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল। নেক্সট কোশ্চেন দেখো, অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলো, তাহলে উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে একটা রাজ্যের প্রকৃত যে শাসক তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল, ঠিক আছে। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, আর একটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের রাষ্ট্রপতি ও অঙ্গরাজ্যের রাজ্যপালের পদপ্রার্থীর ন্যূনতম বয়স, তাহলে উত্তর হচ্ছে 35 বছর। 35 বছর হলেই কিন্তু একজন ব্যক্তি রাষ্ট্রপতি অথবা রাজ্যপাল পদপ্রার্থীর জন্য আর কি এলিজিবল, ঠিক আছে, যোগ্য। তারপরে কোশ্চেন দেখো, যে মুখ্যমন্ত্রী তার কাজের জন্য দায়বদ্ধ থাকেন, তাহলে উত্তর হচ্ছে বিধানসভার কাছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন, তাহলে উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু আর কি রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ আছে সংবিধানে, তাহলে উত্তর হচ্ছে 163 এর 1 নং ধারায়। মনে থাকবে যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে 163 এর 1 নং ধারায়। নেক্সট কোশ্চেন দেখো, যে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে কার, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপালের, ঠিক আছে। মনে রাখবে যে স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু রাজ্যপালের রয়েছে, আর সেটা 163 1 নং ধারা অনুযায়ী। তারপরে কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম, তাহলে উত্তর হচ্ছে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, ঠিক আছে, ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ, নামটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যপালকে নিয়োগ করেন কে, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। রাষ্ট্রপতি কিন্তু প্রত্যেকটা রাজ্যে যে রাজ্যপাল হয় সেই রাজ্যপালকে কিন্তু নিযুক্ত করেন। তারপরে কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন, তাহলে উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম যে রাজ্যপাল তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, তাহলে উত্তর হচ্ছে শ্রীমতী পদ্মজা নাইডু। যদি কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন, তাহলে উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। কিন্তু যদি বলে যে মহিলা, ঠিক আছে, মহিলা প্রথম রাজ্যপাল কে ছিলেন, তাহলে হয়ে যাবে উত্তর শ্রীমতী পদ্মজা নাইডু। তারপরে কোশ্চেন দেখো, যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাজ্যে অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করেন, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল। তারপরের কোশ্চেন দেখো, যে সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, তাহলে উত্তর হচ্ছে 213 নং ধারা অনুযায়ী, ঠিক আছে। আর্টিকেল নম্বর 213 অনুযায়ী কিন্তু আর কি রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারে।
আর এই অধ্যাদেশ জারির ক্ষমতা কি আমি একটু বলে দিই, যে যখন আইনসভা, ঠিক আছে, রাজ্যের আইনসভার নাম হচ্ছে বিধানসভা, আর কেন্দ্রীয় যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট সেটা পার্লামেন্ট, তাহলে পার্লামেন্ট যখন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে তখন কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করতে পারে। আর রাজ্যের ক্ষেত্রে রাজ্যের আইনসভা হচ্ছে বিধানসভা, তাহলে বিধানসভা যখন ছুটি থাকে অর্থাৎ বিধানসভার যখন অধিবেশন বন্ধ থাকে তখন কিন্তু রাজ্যপাল কিন্তু অধ্যাদেশ অর্থাৎ আর কি অর্ডিন্যান্স জারি করতে পারে। এই অর্ডিন্যান্সটা কি আর কি অন্যান্য আইনের মতোই কিন্তু এইটাও একটা আইনই ধরতে পারো, ঠিক আছে। যতদিন পর্যন্ত আর কি অধিবেশন না শুরু হচ্ছে ততদিন পর্যন্ত সেই অধ্যাদেশ জারি থাকবে, আর যখনই আইনসভার অধিবেশন বসবে তখন সেই আইনসভাতে কিন্তু সেই যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটাকে কিন্তু অনুমোদিত করতে হবে, ঠিক আছে। যদি সেই অধ্যাদেশটি পার্লামেন্ট বা বিধানসভা দ্বারা অনুমোদিত না হয় তাহলে কিন্তু সেটি সেখানেই স্থগিত হয়ে যাবে সেই অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশটি, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো যে আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কোন দেশে, তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা তার নাম হচ্ছে কংগ্রেস, যেমন ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, আর পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভার নাম কংগ্রেস তার উচ্চকক্ষ হচ্ছে সেনেট আর নিম্নকক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। তাহলে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে উচ্চ কক্ষ আছে যার নাম হচ্ছে সেনেট সেটা কিন্তু সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন দেখো যে উচ্চ কক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন কে, তাহলে উত্তর হচ্ছে আবে সিএ, ঠিক আছে। আবে সিএ এই কথাটা বলেছেন। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন, তাহলে উত্তর হচ্ছে এ কে আয়ার। তারপরে কোশ্চেন দেখো যে পার্লামেন্ট হলো খেলার বিষয়, বলেছেন কে, তাহলে উত্তর হচ্ছে বেনিতো মুসোলিনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মনে রাখবে যে পার্লামেন্ট হলো খেলার বিষয়, কে বলেছেন, বেনিতো মুসোলিনি। তারপরে কোশ্চেন দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 250 জন, ঠিক আছে। বর্তমানে কিন্তু আমাদের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভায় কিন্তু আর কি সর্বাধিক 250 জন সদস্য কিন্তু থাকতে পারেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো যে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 552। নেক্সট কোশ্চেন দেখো যে লোকসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতির দ্বারা কিন্তু লোকসভার সদস্যরা নিযুক্ত হন। নেক্সট কোশ্চেন দেখো যে রাজ্য বিধানসভায় সভাপতিত্ব করেন কে, তাহলে উত্তর হচ্ছে স্পিকার। রাজ্য বিধানসভায় যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন স্পিকার বা অধ্যক্ষ। নেক্সট কোশ্চেন দেখো যে বিধানসভার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, তাহলে উত্তর হচ্ছে আইন প্রণয়ন করা। এখানে বিধানসভা কি, বিধানসভা হচ্ছে রাজ্যের আইনসভার নাম, তাহলে আইনসভার কাজই হচ্ছে আইন প্রণয়ন করা, তাহলে এখানে উত্তর হচ্ছে আইন প্রণয়ন করা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের আইনসভার মেয়াদ সাধারণত, তাহলে উত্তর হচ্ছে 5 বছর। পশ্চিমবঙ্গের যে আইনসভা অর্থাৎ বিধানসভা তার মেয়াদ 5 বছর করে। নেক্সট কোশ্চেন দেখো যে বিধানসভায় মনোনীত সদস্য কোন সম্প্রদায়ের প্রতিনিধি, তাহলে উত্তর হচ্ছে ইঙ্গ ভারতীয়। দেখো আমাদের যে প্রতিটি রাজ্য আছে ভারতে 28টি রাজ্য আছে বর্তমানে, আর 28টি রাজ্যের মধ্যে আইনসভা আছে যার নাম হচ্ছে বিধানসভা, আর কোন কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে অর্থাৎ বিধানসভাও আছে বিধান পরিষদও আছে। তাহলে এই যে বিধানসভা সেখানে কিন্তু একজন ইঙ্গ ভারতীয়, ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে এখানে ইঙ্গ ভারতীয়। ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ভুক্ত একজন ব্যক্তিকে কিন্তু মনোনীত করতে পারেন কে, রাজ্যপাল, ঠিক আছে, রাজ্যপাল কিন্তু মনোনীত করতে পারেন। তারপরে কোশ্চেন দেখো বিধানসভায় কতজন মনোনীত সদস্য থাকতে পারেন, তাহলে উত্তর হচ্ছে একজন। একজন কিন্তু মনোনীত সদস্য থাকতে পারেন বিধানসভায়। তারপরে কোশ্চেন দেখো বিধানসভায় মনোনীত সদস্যকে কে মনোনীত করেন, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল। রাজ্যপাল কিন্তু বিধানসভায় যে মনোনীত সদস্য একজন থাকে তাকে নিয়োগ করেন বা মনোনীত করেন। নেক্সট কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গ রাজ্য আইনসভায় বর্তমানে বিধান পরিষদ আছে কিনা, তাহলে উত্তর হচ্ছে না। আমাদের যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের যে আইনসভা তার কিন্তু একটাই কক্ষ, সেটা হচ্ছে বিধানসভা। বিধান পরিষদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই। ভারতের মধ্যে যে 28টি রাজ্য আছে তার মধ্যে টোটাল 6টি রাজ্যের মধ্যেই কিন্তু বিধানসভা এবং বিধান পরিষদ এই দুটি কক্ষই আছে, আর বাদ বাকি রাজ্যগুলিতে শুধুমাত্র আইনসভার একটি কক্ষ আছে যেটা হচ্ছে বিধানসভা। নেক্সট কোশ্চেন দেখো যে রাজ্য আইনসভায় কোনো বিল অর্থ বিল কিনা তার সার্টিফিকেট কে দেন, তাহলে উত্তর হচ্ছে স্পিকার। রাজ্য আইনসভার মধ্যে যে কোনো একটা বিল সেটা অর্থ বিল কিনা সেটার সার্টিফিকেট কে দেন, উত্তর হচ্ছে স্পিকার বা বাংলায় বললে অধ্যক্ষ।
নেক্সট কোশ্চেন দেখো, যে বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়, তার উত্তর হচ্ছে 25 বছর। যদি কোনো ব্যক্তি বিধানসভার সদস্য হতে চায় অর্থাৎ বিধায়ক হতে চায়, বিধায়ককে আর কি ইংরেজিতে বলা হয়, যাকে বলা হয় এমএলএ, ঠিক আছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে কেউ যদি বিধানসভার সদস্য হতে চায় অর্থাৎ এমএলএ হতে চায়, তাকে কিন্তু 25 বছর হতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, যে রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো, তাহলে উত্তর হচ্ছে বিধান পরিষদ। দেখো একটু আগেই বলেছিলাম আমি যে আমাদের ভারতের যে 28টি রাজ্য আছে তার মধ্যে টোটাল 6টি রাজ্যের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, অর্থাৎ বিধানসভাও আছে, বিধান পরিষদও আছে, ঠিক আছে। আর মনে রাখবে যে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু শুধুমাত্র একটি কক্ষ আছে আইনসভার, সেটি হচ্ছে বিধানসভা। তাহলে যেই সব রাজ্যের মধ্যে, যেই 6টি রাজ্যের মধ্যে বিধানসভা এবং বিধান পরিষদ আছে, সেখানে কিন্তু বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ আর বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে, তার উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখো, যে পার্লামেন্ট বা সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে, তাহলে উত্তর হচ্ছে স্পিকার। তাহলে কোনো কারণবশত যদি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো বিল নিয়ে বিরোধ দেখা দেয়, তখন কিন্তু স্পিকার, ঠিক আছে, স্পিকার সেই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট কোশ্চেন দেখো, যে লোকসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো, তাহলে উত্তর হচ্ছে 5 বছর। 5 বছর আর কি সাধারণত আর কি লোকসভার কার্যকালের মেয়াদ। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো, তাহলে উত্তর হচ্ছে 6 বছর করে। মনে রাখবে যে রাজ্যসভার আর কি কার্যকাল বা রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর করে, ঠিক আছে, কিন্তু লোকসভার কিন্তু 5 বছর। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন, তাহলে উত্তর হচ্ছে 12 জন, ঠিক আছে। রাজ্যসভার মধ্যে কিন্তু রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। আর সেই ব্যক্তিরা সাহিত্য, শিল্প, ক্রীড়া, সমাজসেবা এই সমস্ত বিষয়ে যারা আর কি উৎকৃষ্ট অবদান রেখেছে সমাজের মধ্যে, তারা কিন্তু কি তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন রাজ্যসভায়। তারপরে কোশ্চেন দেখো, যে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে, তাহলে উত্তর হচ্ছে লোকসভার কাছে। ভারতের যে আইনসভা তার নাম পার্লামেন্ট, আর পার্লামেন্টের যে নিম্নকক্ষ আছে লোকসভা, সেই লোকসভার কাছেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। তারপরে কোশ্চেন দেখো, যে অর্থ বিল প্রথম উত্থাপিত হয় কোথায়, তাহলে উত্তর হচ্ছে লোকসভায়। মনে রাখবে যে ভারতের যে আইনসভা পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে যে লোকসভা এবং রাজ্যসভা আছে, সেই অর্থ বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা লোকসভার, ঠিক আছে। তাহলে লোকসভাতেই কিন্তু অর্থ বিল প্রথম উত্থাপিত হয়, তারপরে সেটা রাজ্যসভায় যায়। নেক্সট কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 294 জন। বর্তমানে 294 জন সদস্য আছে নির্বাচিত, ঠিক আছে, বিধানসভায় পশ্চিমবঙ্গের। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ হলো, তাহলে উত্তর হচ্ছে লোকসভা, ঠিক আছে, নিম্নকক্ষ লোকসভা আর উচ্চকক্ষ রাজ্যসভা। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্য আইনসভার নেতা বা নেত্রী হলেন, তাহলে উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী। রাজ্য আইনসভার নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী, ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ লোকসভার যে নেতা বা নেত্রী তিনি কিন্তু প্রধানমন্ত্রী। তারপরে কোশ্চেন দেখো, যে লোকসভায় উত্থাপিত ছাঁটাই প্রস্তাবগুলি, তাহলে উত্তর হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কিন্তু লোকসভায় ছাঁটাই প্রস্তাবগুলি রয়েছে। তারপরে কোশ্চেন দেখো, যে 0 আওয়ার হলো, তাহলে উত্তর হচ্ছে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত যে সময়, সেটাই হচ্ছে 0 আওয়ার। তারপরে কোশ্চেন দেখো, যে অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে, তাহলে উত্তর হচ্ছে 14 দিন। মনে রাখবে যে প্রথমে অর্থ বিলটা কিন্তু লোকসভাতেই উত্থাপিত হয়, তারপরে লোকসভাতে উত্থাপিত হওয়ার পর যখন লোকসভাতে সেটি পাশ হয়ে যায় অর্থ বিলটা, তারপরে সেটা রাজ্যসভায় যায়। আর রাজ্যসভা মিনিমাম কমপক্ষে 14 দিন সেই বিলটিকে আটকে রাখতে পারে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন, তাহলে উত্তর হচ্ছে 2 বছর অন্তর অন্তর, ঠিক আছে। 2 বছর পর পর কিন্তু রাজ্যসভার যে সদস্য আছে তার মধ্যে থেকে 1/3 অর্থাৎ 1/3 যে সদস্য তারা কিন্তু অবসর গ্রহণ করেন। তারপরে কোশ্চেন দেখো, যে 0 আওয়ারের সময়সীমা হলো, তার উত্তর হচ্ছে 1 ঘন্টা। তাহলে আমি একটু আগে আলোচনা করেছিলাম যে 0 আওয়ার হলো বেলা 12টা থেকে 1টা পর্যন্ত যে সময়, সেই সময়টাকে বলা হয়। তাহলে এখানে 12টা থেকে 1টা কয় ঘন্টা হয়, 1 ঘন্টা হয়, তাহলে 0 আওয়ারের সময়সীমা হলো 1 ঘন্টা। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ হলো, তাহলে উত্তর হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে, উচ্চকক্ষ রাজ্যসভা আর নিম্নকক্ষ লোকসভা। তারপরে কোশ্চেন দেখো, যে মুলতবি প্রস্তাব আনা যায়, তার উত্তর হচ্ছে অধ্যক্ষের অনুমতিক্রমে, ঠিক আছে, অধ্যক্ষের অনুমতিক্রমে অর্থাৎ আর কি স্পিকারের অনুমতিক্রমে আর কি মুলতবি প্রস্তাব আনা যায়। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের কেন্দ্রীয় আইনসভার কটি অংশ, তার উত্তর হচ্ছে 3টি অংশ।
সেই তিনটি অংশ কি কি? একটা হচ্ছে রাষ্ট্রপতি, আর লোকসভা, রাজ্যসভা। মনে রাখবে যে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা তার তিনটি অংশ। রাষ্ট্রপতিও কিন্তু আমাদের ভারতের যে কেন্দ্রীয় আইনসভা তার অবিচ্ছেদ্য অঙ্গ। কারণ আইনসভার কাজ হচ্ছে কি? আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তাহলে আইন প্রণয়ন করতে গেলে কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন হয়, অর্থাৎ রাষ্ট্রপতির সিগনেচার প্রয়োজন হয়। দেখো একটা আইন কিভাবে তৈরি হয়। প্রথমে একটা বিল লোকসভা বা রাজ্যসভায় উত্থাপিত করা হয়, তারপরে যেই কক্ষে বিলটি উত্থাপিত করা হলো তার তার বিপরীত কক্ষে যাবে। ধরো একটা বিল লোকসভায় উত্থাপিত করা হলো, লোকসভায় পাশ হলো, তারপরে সেটা রাজ্যসভায় যাবে, রাজ্যসভাতেও যদি পাশ হয়ে যায় তখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি যখন সেটাতে স্বাক্ষর করবে তখন সেটা আইনে পরিণত হয়ে যাবে। তাহলে সেখানে কেন্দ্রীয় যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট তার এই তিনটি অংশ অর্থাৎ লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখো যে অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কে? তাহলে উত্তর হচ্ছে স্পিকার বা অধ্যক্ষ। লোকসভার যে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন স্পিকার বা অধ্যক্ষ, তিনি কিন্তু অর্থ বিল কিনা সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যসভার সদস্য হতে হলে প্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে, তার উত্তর হচ্ছে 30 বছর। দেখো ভারতের যে আইনসভা পার্লামেন্ট তার উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। রাজ্যসভায় যদি কোনো ব্যক্তি সদস্য হতে চায় তার বয়স লাগবে 30 বছর মিনিমাম। আর যদি লোকসভার সদস্য যদি কোনো ব্যক্তি হতে চায় তাহলে তার মিনিমাম বয়স প্রয়োজন কিন্তু 25 বছর। ঠিক আছে, যেহেতু রাজ্যসভা উচ্চ কক্ষ তাই বয়স একটু বেশি লাগে 30 বছর, আর লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ তাই মনে রাখবে যে 25 বছর হয়। এই ট্রিক্সটা দিয়ে মনে রাখবে যে রাজ্যসভা উচ্চ কক্ষ তাই 30 বছর, আর লোকসভা ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ তাই 25 বছর, কম বয়স লাগে একটু। তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলি কয়টি তালিকাভুক্ত? তার উত্তর হচ্ছে 3টি তালিকাভুক্ত। ভারতের সংবিধানের যে আইন প্রণয়ন সংক্রান্ত যে বিষয়গুলি সেটা 3টি তালিকা। সেই 3টি তালিকা কি কি? একটা হচ্ছে কেন্দ্র তালিকা, আর একটা হচ্ছে রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। তারপরে কোশ্চেন দেখো যে শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? তার উত্তর হচ্ছে যুগ্ম তালিকা। ঠিক আছে, আমি একটু কি বললাম যে 3টি তালিকা আছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা, তাহলে শিক্ষা বিষয়টি কিন্তু যুগ্ম তালিকাভুক্ত। তারপরে কোশ্চেন দেখো যে কত নং ধারা অনুসারে ভারতের আইনসভা গঠিত হয়েছে? তার উত্তর হচ্ছে 79 নং ধারা। ঠিক আছে, আইনসভা বলতে পার্লামেন্টের কথা বলা হয়েছে, তাহলে 79 নং ধারা অনুযায়ী কিন্তু ভারতের আইনসভা গঠিত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে লোকসভায় পদপ্রার্থীর কমপক্ষে ড্যাশ বছর বয়স হতে হয়? তার উত্তর হচ্ছে 25 বছর। 25 বছর কিন্তু হতে হয় লোকসভার পদপ্রার্থী হতে গেলে। তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 100টি। তাহলে একটু আলোচনা করলাম যে 3টি তালিকা আছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা। তাহলে কেন্দ্র তালিকাভুক্ত বিষয় কিন্তু 100টি বিষয় আছে। আর এই কেন্দ্র তালিকাতে যে 100টি বিষয় আছে এটার মানে কি? যে এই 100টি বিষয়ে কেন্দ্রীয় যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট, ঠিক আছে, সেই পার্লামেন্ট কিন্তু আইন প্রণয়ন করতে পারবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 52টি। 52টি বিষয় কিন্তু যুগ্ম তালিকাভুক্ত রয়েছে। আর এই যুগ্ম তালিকাভুক্ত বিষয় মানে যে এই 52টি বিষয়ে কেন্দ্র এবং রাজ্য দুই মিলেই কিন্তু আইন প্রণয়ন করতে পারবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 61টি। তাহলে এটার মানে হচ্ছে যে রাজ্য তালিকাভুক্ত বিষয় যে 61টি বিষয় আছে সেই বিষয়ে কিন্তু শুধুমাত্র রাজ্যের যে আইনসভা বিধানসভা, ঠিক আছে, সেই কিন্তু আর কি আইন প্রণয়ন করতে পারবে। ঠিক আছে, কেন্দ্র তালিকাভুক্ত বিষয় যেমন ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা, রাজ্য তালিকাভুক্ত বিষয় যেমন পুলিশ, ঠিক আছে, পুলিশ বিষয়ে কিন্তু কেন্দ্রের কোনো ক্ষমতা নেই। আর যুগ্ম তালিকাভুক্ত বিষয় যেমন একটা হচ্ছে শিক্ষা, শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত বিষয়। তাহলে শিক্ষা বিষয়ে যদি ভারতে কোনো আইন প্রণয়ন করতে হয় তাহলে রাজ্য এবং কেন্দ্র দুই মিলেই কিন্তু সেই আইন প্রণয়ন করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে অনাস্থা প্রস্তাব আনা যায়, তাহলে উত্তর হচ্ছে সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে। অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন, এই অনাস্থা প্রস্তাব যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু আর কি মন্ত্রী পরিষদকে অর্থাৎ পদত্যাগ করতে হয় তাদের। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো যে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, তাহলে উত্তর হচ্ছে 62 বছর। যদি হাইকোর্টের কোনো বিচারপতির 62 বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু তাকে অবসর গ্রহণ করতে হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়, তার উত্তর হচ্ছে বয়সের কোনো শর্ত নেই। ভারতের সংবিধানের মধ্যে সুপ্রিম কোর্ট সম্পর্কে যে আর কি লেখা আছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তার কত বয়স হতে হবে সেই বয়সের কোনো শর্ত কিন্তু উল্লেখ নেই ভারতের সংবিধানে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে লোক আদালত প্রথম গঠিত হয়, তাহলে উত্তর হচ্ছে জুনাগড়ে, গুজরাট। ঠিক আছে, গুজরাটের যে জুনাগড় নামে জায়গা আছে সেই জায়গায় প্রথম লোক আদালত কিন্তু গঠিত হয়েছিল। আর তোমরা যদি চাও যে লোক আদালত কি এই সম্পর্কে জানতে, আই বটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। তারপরে কোশ্চেন দেখো
যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, তার উত্তর হচ্ছে 65 বছর। ঠিক আছে, হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। ডিফারেন্সটা মনে রাখবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? তার উত্তর হচ্ছে 1986 খ্রিস্টাব্দে। 1986 খ্রিস্টাব্দে ক্রেতা সুরক্ষা আইন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কিন্তু পাস হয়। তারপরে কোশ্চেন দেখো, যে সুপ্রিম কোর্টের আছে, তাহলে উত্তর হচ্ছে ডি নম্বর উত্তর, মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা, এই তিনটি এলাকা আছে সুপ্রিম কোর্টের। তারপরে কোশ্চেন দেখো, যে বর্তমানে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা, তার উত্তর হচ্ছে 34 জন। ঠিক আছে, বর্তমানে ভারতের যে সুপ্রিম কোর্ট আছে সেখানে কিন্তু কতজন আর কি বিচারপতি আছেন? উত্তর হবে একজন কিন্তু আর কি প্রধান বিচারপতি, আর হচ্ছে 33 জন অন্যান্য বিচারপতি। ঠিক আছে, এই টোটাল হলো 34 জন। তারপরে কোশ্চেন দেখো, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, তার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছেন 34 জন, তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তারপরে কোশ্চেন দেখো, যে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট কত নং ধারা অনুযায়ী লেখ জারি করে? এর উত্তর হচ্ছে 32 নং ধারা অনুযায়ী। সুপ্রিম কোর্ট কিন্তু 32 নং ধারা অনুযায়ী নাগরিকদের যে মৌলিক অধিকার আছে, 12 থেকে 35 নং ধারার মধ্যে যে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে, মৌলিক অধিকার সমূহ দেওয়া আছে নাগরিকদের ভারতের, সেগুলি যদি কোনো কারণে ক্ষুণ্ণ হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেগুলিকে রক্ষা করতে পারে। কত নম্বর আর্টিকেলের দ্বারা? এই 32 নং আর্টিকেলের দ্বারা। আর এই 32 নং আর্টিকেলে কি আছে? যে সুপ্রিম কোর্টের লেখ জারির ক্ষমতা আছে। সেই লেখ কিন্তু 5 প্রকারের হয়। ঠিক আছে, একটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ মানে হেবিয়াস কর্পাস, পরমাদেশ ম্যান্ডামাস, তারপরে প্রতিষেধ অর্থাৎ প্রহিবিশন, তারপরে উৎপ্রেষণ অর্থাৎ সার্সিওরারি, আর একটা হচ্ছে অধিকার পৃচ্ছা অর্থাৎ কুও ওয়ারান্টো। এই 5টি রিটস অর্থাৎ লেখ সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, কোনটার মানে কি, কোনটার অর্থ কি। তোমরা এটারও আই বটনে লিঙ্ক দেওয়া আছে, বা এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখলে বুঝে যাবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে সুপ্রিম কোর্ট কয়টি লেখ জারি করতে পারে? তাহলে একটু বললাম যে 5টি লেখ জারি করতে পারে। ঠিক আছে, 32 নং আর্টিকেলের দ্বারা সুপ্রিম কোর্ট কিন্তু টোটাল 5টি, ঠিক আছে, 5টি কিন্তু লেখ জারি করতে পারে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষা করার জন্য। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা হলেন, তার উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের যে সংবিধান, সেই সংবিধানের রক্ষাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের ড্যাশ বিচার ব্যবস্থা বর্তমান, তার এর উত্তর হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা বর্তমান। ভারতের যে বিচার ব্যবস্থা সেখানে কিন্তু সর্বোচ্চ স্তরে আছে সুপ্রিম কোর্ট, আর তার নিচে আছে হাইকোর্ট, আর তারও নিচে আছে অধস্তন আদালত সমূহ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভারতের একটা অখণ্ড বিচার ব্যবস্থা। নেক্সট কোশ্চেন দেখো, যে সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা, তার উত্তর হচ্ছে 4টি। সুপ্রিম কোর্টের 4টি কিন্তু আপিল এলাকা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের অভিলেখ আদালত হলো, তাহলে উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের অভিলেখ আদালত। তারপরে কোশ্চেন দেখো, যে সুপ্রিম কোর্টের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা হয়? তাহলে উত্তর হচ্ছে 4 ভাগে। নেক্সট কোশ্চেন দেখো, যে ক্রেতা সুরক্ষা আইন সংশোধিত হয় অর্থাৎ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কবে সংশোধিত হয় অর্থাৎ কবে অ্যামেন্ডমেন্ট করা হয় সেখানে? তার উত্তর হচ্ছে 2002 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, যে ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তর হলো, তাহলে উত্তর হচ্ছে জাতীয় স্তর। এই ক্রেতা আদালতের কিন্তু 3টি স্তর হয়, একটা জাতীয় স্তরে, তারপরে রাজ্য স্তরে, তারপরে জেলা স্তরে। তাহলে সর্বোচ্চ স্তর হচ্ছে জাতীয় স্তর। তারপরে কোশ্চেন দেখো, যে লোক আদালতের জনক হলেন, তাহলে উত্তর হচ্ছে PN ভগবতী। PN ভগবতী কিন্তু প্রথম এই লোক আদালতের কথা বলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? তাহলে মনে রাখবে যে 1987 সালে। ঠিক আছে, 1987 সালে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম লোক আদালত গঠিত হয়। আর সবার প্রথমে গুজরাটের জুনাগড়ে, মনে রাখবে সবার প্রথমে ভারতের আর কি গুজরাট রাজ্যের জুনাগড়ে কিন্তু 1982 সালে কিন্তু লোক আদালত গঠিত হয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গে 1987 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, যে কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে, তাহলে উত্তর হচ্ছে আন্দামান ও নিকোবর পর্যন্ত। ঠিক আছে, তাহলে কলকাতা হাইকোর্ট যা আছে, আমাদের ভারতে টোটাল 25টি হাইকোর্ট আছে। মনে রাখবে যে আমাদের ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, আরো যে রাজ্যের মধ্যে যে হাইকোর্ট আছে তার সংখ্যা হচ্ছে 25টি। ঠিক আছে, আমাদের রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। ভারতে 28টি রাজ্য আছে কিন্তু 28টি হাইকোর্ট নেই। ঠিক আছে, ভারতে কিন্তু 25টি হাইকোর্ট আছে। আর তার মধ্যে যে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে, সেই কলকাতা হাইকোর্ট কিন্তু তার এলাকার মধ্যে পড়ে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য,
এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অর্থাৎ এই যে কেন্দ্রশাসিত অঞ্চলটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখো জারি করে সংবিধানের কত নং ধারা অনুযায়ী? তার উত্তর হচ্ছে 226 নং ধারা অনুযায়ী। যেমন ভারতের সুপ্রিম কোর্ট মানুষের আর কি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য 32 নং ধারা অনুযায়ী লেখো জারি করতে পারে 5 প্রকার, ঠিক তেমনি হাইকোর্ট, ঠিক আছে, হাইকোর্ট যে আছে সেই হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী কিন্তু এই একই লেখো, ঠিক আছে, এই 5 প্রকার যে লেখো আছে, এই হাইকোর্টেরও ক্ষমতা আছে যে এই 5 প্রকার লেখো জারি করতে পারে 226 নং ধারা অনুযায়ী, যখন আর কি নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী লেখো জারি করতে পারে 5 প্রকার, আর হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী 5 প্রকার লেখো জারি করতে পারে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যাই যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করেন কে? তার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদেরকে যদি অপসারণ করতে হয় তাহলে কিন্তু সেটা করবেন রাষ্ট্রপতি। তারপরে কোশ্চেন দেখো যে জাতীয় স্তরে ক্রেতা সুরক্ষা আদালতে কত টাকার প্রেক্ষিতে মামলা করা যায়? তার উত্তর হচ্ছে 1 কোটির বেশি। যদি এমন কোনো মামলা হয় যেখানে টাকার পরিমাণ বা অর্থের পরিমাণ 1 কোটির বেশি, তখন কিন্তু সেটা জাতীয় স্তরের যে ক্রেতা সুরক্ষা আদালত আছে সেখানে কিন্তু সেই মামলা আর কি নেওয়া যাবে। তারপরে কোশ্চেন দেখো যে রাজ্য স্তরে ক্রেতা সুরক্ষার ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবির নির্দিষ্ট পরিমাণ, তাহলে উত্তর হচ্ছে 20 লক্ষের বেশি কিন্তু 1 কোটির কম। আর তারপরে কোশ্চেন দেখো যে জেলা স্তরে ক্রেতা সুরক্ষা আদালত কত টাকার প্রেক্ষিতে মামলা করা যায়? তাহলে উত্তর হচ্ছে 20 লক্ষ টাকা পর্যন্ত। ঠিক আছে, 20 লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো মামলা আসে, ঠিক আছে, তখন সেটা জেলা স্তরে যায়। তাহলে প্রথম কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? তাহলে উত্তর হচ্ছে 1973 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চায়েত আইন পাশ হয়, মনে রাখবে যে 1973 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো যে ন্যায় পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে? তাহলে উত্তর হচ্ছে 5 জন সদস্য নিয়ে। ঠিক আছে, ন্যায় পঞ্চায়েত 5 জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন কে? তাহলে উত্তর হচ্ছে সভাধিপতি। সভাধিপতি কিন্তু জেলা পরিষদের প্রশাসনিক প্রধান। তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন, তাহলে উত্তর হচ্ছে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে উত্তর হচ্ছে এখনো হয়নি। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কিন্তু এখনো ন্যায় পঞ্চায়েত গঠিত হয়নি। তারপরে কোশ্চেন দেখো যে ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা? তাহলে উত্তর হচ্ছে বিডিও। বিডিওর ফুল ফর্ম জানলেই তোমরা বুঝে যাবে যে ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা কে। বিডিওর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ ব্লক মানে তো জানোই, আর ডেভেলপমেন্ট মানে বিকাশ করা অর্থাৎ উন্নয়ন করা। সেই ব্লকের উন্নয়ন ঘটানোর জন্যই কিন্তু এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার নিযুক্ত হয়। ঠিক আছে, তাহলে বিডিও হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? তাহলে মনে রাখবে যে সভাপতি। ঠিক আছে, সভাপতি কিন্তু পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন। তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? তাহলে উত্তর হচ্ছে বিডিও। বিডিও কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে কলকাতা পৌর নিগমের কাউন্সিলরের সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 144। আর এছাড়া যদি কোশ্চেন আসে যে বর্তমানে কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা কত, তাহলেও কিন্তু 144ই হবে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর নিযুক্ত হন। তাহলে কলকাতা পৌর নিগমের মধ্যে 144টি ওয়ার্ড আছে, আর 144টি ওয়ার্ড থেকে 144 জনই কাউন্সিলর কিন্তু আসেন। তারপরে কোশ্চেন দেখো যে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি? তার উত্তর হচ্ছে কাউন্সিলর। ঠিক আছে, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কাউন্সিলর বলা হয়। তারপরে কোশ্চেন দেখো যে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন, তার উত্তর হচ্ছে কমিশনার। কমিশনার হচ্ছে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান। তারপরে কোশ্চেন দেখো যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাহলে মনে রাখবে 1992 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কত সালে এটা দিয়ে একটা কোশ্চেন আসে। আর একটা কোশ্চেন আসে যে এই যে 1992 সালে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে? তাহলে মনে রাখবে 73তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনী, আর একটা হচ্ছে সালটা 1992 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো যে ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়, তার উত্তর হচ্ছে পৌরসভার দ্বারা। যে গ্রামের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত,
আর ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে পৌরসভার দ্বারা, অর্থাৎ মিউনিসিপ্যালিটি। আর বড় বড় শহর, ঠিক আছে, বড় বড় শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা পরিচালিত হয় পৌর নিগম অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র, ঠিক আছে, মেয়র মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন, তার উত্তর হচ্ছে 5 বছরের জন্য, ঠিক আছে। 5 বছর কলকাতা কর্পোরেশনের মেয়রের আর কি কার্যকাল, ঠিক আছে, মেয়াদ। তারপরে কোশ্চেন দেখো যে 74তম সংশোধনী আইন প্রণয়ন হয়, তার উত্তর হচ্ছে 1992 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে পৌরসভার প্রধানকে বলা হয় কি, তাহলে উত্তর হচ্ছে পৌরসভার প্রধানকে বলা হয় চেয়ারম্যান, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি, তাহলে উত্তর হচ্ছে কমিশনার, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত, তাহলে উত্তর হচ্ছে 5 থেকে 30 জন। 5 থেকে 30 জন সদস্য নিয়ে কিন্তু প্রতিটি গ্রাম পঞ্চায়েত কিন্তু গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, তাহলে উত্তর হচ্ছে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। ডিএম হলেন জেলা পরিষদের অর্থাৎ জেলা স্তরে যে পঞ্চায়েত ব্যবস্থার যে স্তরটা আছে জেলা পরিষদ, সেটা তার কার্যনির্বাহী আধিকারিক। তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে, তাহলে উত্তর হচ্ছে 1978 সালে। সবার প্রথম কোশ্চেন 1 নম্বর কোশ্চেনে আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয় 1973 খ্রিস্টাব্দে। আইন পাস হয় তখন 1973 খ্রিস্টাব্দে, কিন্তু প্রথম সেই আইন অনুসারে গঠিত যে পঞ্চায়েত ব্যবস্থা তার নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় কিন্তু 1978 সালে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতেও পারে এটা। তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, তাহলে উত্তর হচ্ছে দ্বিতীয় স্তর। দেখো গ্রামীণ স্তরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, আর এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর। সবার প্রথম স্তর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। এইভাবেও কোশ্চেন আসতে পারে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাঝের স্তরটির নাম কি। মাঝের স্তর অর্থাৎ দ্বিতীয় স্তরটি হচ্ছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। আর সর্বশেষ স্তর বা সর্বোচ্চ স্তর কোনটি, সেটা হচ্ছে জেলা পরিষদ। তাহলে কোশ্চেন যেভাবেই আসো ঘুরিয়ে ফিরিয়ে তোমরা সিকোয়েন্সটা মনে রাখবে যে কার পরে কে, ঠিক আছে। সবার প্রথমে প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তর বা মাঝের স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর সবার শেষের স্তর অর্থাৎ সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে, তাহলে উত্তর হচ্ছে 1993 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি, তার উত্তর হচ্ছে কলকাতা পৌর নিগম বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। এখানে যে পৌর নিগম কথাটা আছে না, এটা হচ্ছে বাংলা, আর এই পৌর নিগমকে ইংরেজিতে বলা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন। যেমন আর কি পৌরসভা, আমি আরেকবার বলে দিচ্ছি যে গ্রামের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটাকে বলা হয় কি বলা হয়, সেটাকে বলা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, আর যার 3টা স্তর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। আর ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, ঠিক আছে। পৌরসভাকে ইংরেজিতে বলা হয় মিউনিসিপ্যালিটি। আর তারপরে আছে বড় বড় শহর, বড় বড় শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তাকে বলা হয় পৌর নিগম বাংলাতে বলে, আর পৌর নিগমের ইংরেজি কথা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যাল কর্পোরেশন দুটি কিন্তু আলাদা, গুলিয়ে ফেলো না। মিউনিসিপ্যালিটি হচ্ছে ছোট ছোট শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থা, আর মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে বড় বড় শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থা, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।